তুই চলে যা, তুই চলে যা, চলে যা, তুই 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 আর বেঁচে নেই। আমি জানি, আমি জানি 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 তুই আর বেঁচে নেই। চলে যা, চলে যা, চলে যা, চলে যা, চলে যা। আমি যে তোমায় দেখতে এসেছি মা, আমি যে তোমায় দেখতে এসেছি। আর একটা কাজ করতে পারলেই আমি মুক্তি পাবো। কিন্তু তোমায় ছেড়ে যে আমার যেতে ইচ্ছা করছে না মা। রাতের বৈঠকখানায় আজ আপনি শুনছেন সুকান্ত দাশের কলমে হরিদেবপুরের ভাঙা বাঁধ। আর হ্যাঁ, প্রত্যেক শনিবার রাত 10টায় রাতের বৈঠকখানায় নিয়ে আসে নতুন নতুন রকমের গল্প। সেই সব গল্প যদি আপনি শুনতে চান তাহলে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি। শুরু হচ্ছে সুকান্ত দাশের কলমে হরিদেবপুরের ভাঙা বাঁধ। হুট করে একটা শব্দ হলো। রতনের মনে হলো পায়ে কি যেন ঠেকলো। হাতে আলো নেই। আকাশে চাঁদের আলো যেটুকু ছিল একটু আগে ঢেকে গেছে। আমার এই জীবন, কপাল কপাল যে এমন রাতে আমায় বাড়ি ফিরতে হচ্ছে, আবার কাল সকালবেলা হলেই বেরোতে হবে। বাঁধের কাছে আসতে রতনের মনে হলো আকাশ ভেঙে যেন একবার বিদ্যুৎ চমকে উঠছে। আকাশের দিকে তাকিয়ে মনে মনে উচ্চারণ করে রতন বাঁধের উপরে পা দিল। আকাশের মেঘগুলো অনেকক্ষণ ধরে যেন মাথার উপরে ঠায় দাঁড়িয়ে লক্ষ্য করছে রতনকে। গোটা আকাশের মেঘগুলো যদি একভাবে তার দিকে তাকিয়ে থাকে তাহলে কার না মনে মনে অস্বস্তি হয়। তবে এমন অদ্ভুত কথা একমাত্র রতনের মনে হতে পারে। ছেলেবেলা থেকেই এসব অদ্ভুত ব্যাপার তার হয়ে আসছে, তবে এখন সেসব নিয়ে ভাবার সময় নেই। বাঁধের ওপর দিয়ে দ্রুত পা চালায় রতন। বাঁধের একপাশে নদীর জল ধীরে ধীরে উঠতে শুরু করেছে। বর্ষার সময় এলেই এমন একটা বিপদ সবসময় লেগেই থাকে। যত জল ওঠে ততই গ্রামবাসীদের রাতের ঘুম উড়ে যায়। ওরা চায় না গভীর কোনো রাতে যদি বাঁধ ভেঙে গ্রামে জল ঢুকে পড়ে তাহলে 2 বছর আগের মতন আবার গোটা গ্রাম ভাসবে। হরিদেবপুর গ্রামটা নদীর পাড়ে এমন একটা জায়গায় গড়ে উঠেছে যেখানে বিপদ লেগেই থাকে। কিন্তু রতন বারবার আকাশের দিকে তাকাচ্ছিল। বৃষ্টি না এলেই হয়, কিন্তু আকাশের অবস্থা যা, তাতে বৃষ্টি হবে। কথাগুলো তখন মনে মনে ভাবতে ভাবতে বাঁধের ওপর উঠেছিল। বাঁধটা কিন্তু বেশ বড়। এই প্রান্ত থেকে ওই প্রান্ত পর্যন্ত ধীরে সুস্থে হেঁটে গেলে অন্তত মিনিট 5 লাগবেই। তাছাড়া দিনের বেলায় এপারে দাঁড়িয়ে ওপার দেখা গেলেও সন্ধ্যার পর থেকে কিন্তু ঝাপসা হয়ে আসে চোখের দৃষ্টি। 2 বছর আগে গ্রামের লোকেরা নিজের শেষ সম্বলটুকু বিশ্বাস করেই বাঁধ তৈরি করেছিল। গ্রামবাসীরা গ্রাম পঞ্চায়েতের কাছে বাঁধের জন্য প্রতি বছরই আবেদন করে। পাকা বাঁধ যতবার বানানোর কথা বলা হয় কেউই সে কথায় কান দেয় না। শহরে যারা যায় তারা শহরের দিকে পাকা বাঁধের কথা যখন বলে তখন গ্রামের এই হরিদেবপুরের লোকেরা হা হুতাশ করে। আরে বাঁধের কাছে ওটা কি দাঁড়িয়ে আছে এই এত রাতে এমন সময়? অন্ধকার হলেও রতনের মনে হয় বাঁধের যে দিকটা জল জমে আছে সেদিকটায় বাঁধের ওপরে দাঁড়িয়ে নিচের দিকে উঁকি মেরে কেউ যেন দাঁড়িয়ে আছে। বাঁধটা বেশ উঁচু। শুধু তাই নয়, বাঁধের দুপাশে বাঁশের রেলিং মতন তৈরি করা হয়েছে গ্রামবাসীদের হাঁটা চলা করার জন্য। তাছাড়া সাইকেল, গরু সমস্ত কিছুই বাঁধের ওপর দিয়ে যায়। সেই বাঁশের মাচাটা ধরে সে যেন দাঁড়িয়ে আছে। মাঝে মাঝে ক্যাঁচ ক্যাঁচ শব্দ করে
বাঁশের মাচাটা নড়ে উঠছে। এত রাতে বাঁধের কাছে কে? দেখতে পাচ্ছিস না আকাশের কি অবস্থা, যখন তখন বৃষ্টি নামবে। এমন সময় বাঁধের কাছে ওভাবে দাঁড়িয়ে থাকাটা মোটেই ঠিক নয়। জল তো অনেকটাই উঠে এসেছে। এমন কথা বলতে বলতে এগিয়ে যায়। হাতে একটা আলো থাকলে ভালো হতো। আসার সময় টর্চটা সঙ্গে করে নিয়ে আসেনি। রতন আরও খানিকটা এগিয়ে গেল। বাঁধের কাছে যে দাঁড়িয়ে আছে সে একভাবে ঝুঁকে যেন নিচের দিকে কি দেখছে। ঠিক তখনই আরও একবার বিদ্যুৎ চমকালো, আর বিদ্যুৎ চমকের আলোতে রতনের মনে হলো সত্যিই তো বড় কেউ বোধ হয়, একটা জামা, রংটা হলদে, খাটো করে পরা ধুতি, পাশের রেলিংটা ধরে জলের দিকে তাকিয়ে আছে। রতন এবার ভয় পেয়ে গেল। গ্রামের অবস্থা এবার গরমে যেমন খারাপ হয়েছিল তেমন ওদের সাথেও খারাপ হয়েছে। ফসল ডুবে আছে, এখানে ওখানে সবারই ঘরে কোনো না কোনো বিপদ। কিন্তু বিপদের হাত থেকে মুক্তি পাওয়ার জন্য কেউ এখানে এলো না তো। কথাটা ভেবে রতন দ্রুত সামনের দিকে পা চালায়, দুটো হাত তুলে বলতে থাকে, এই কে ওখানে? এই বাঁধের কাছে কে দাঁড়িয়ে আছে? খবরদার, এই খবরদার, একদম চাপ দেবে না। হঠাৎ করে রতনের চিৎকারে আশেপাশের নিস্তব্ধতা যেন খান খান হয়ে যায়। কয়েক হাত নিচে নদীর জল, আশেপাশে কেউ কোথাও নেই। কালো মেঘে আকাশ ঢেকে গেছে। এই শুনশান নিস্তব্ধ পরিবেশে রতনের চিৎকারটা যেন ফিরে ফিরে আসতে থাকে তার কানে। রতন ততক্ষণে দৌড়াতে শুরু করেছে। বাঁধের ওপরে বস্তার মাঝে মাটি ভরে শক্ত করা রয়েছে, তার উপর দিয়ে পায়ে চলার পথটা এখনো মুশকিল হয়ে গেছে। পথের উপর দিয়ে দৌড়ে দৌড়ে রতন যখন লোকটার একদম কাছাকাছি এসে পড়েছে, ঠিক তখনই দাঁড়িয়ে থাকা লোকটা পেছনের দিকে ঘুরে তাকায়, আর সঙ্গে সঙ্গে রতনের মাথার ওপরে এসে পড়ে একটা ভারী কিসের যেন আঘাত। ছোট্ট একটা আর্তনাদ করে রতন লুটিয়ে পড়ে বাঁধের উপরে, গড়িয়ে নিচে পড়ে যাচ্ছিল। তার আগে কে যেন তাকে শক্ত হাতে ধরে ফেলে, চাপা গলায় কথা বলে দুজন। তারপর রতনের হাত আর পাকে শক্ত করে বাঁধে। মাথার আঘাতেই রতন জ্ঞান হারিয়ে ফেলেছিল। হাত পা বেঁধে বাঁশের রেলিংয়ের সঙ্গে তার শরীরটার এক প্রান্ত বেঁধে রতনকে ধাক্কা দিয়ে ফেলে জলের ভেতর। রতনের তখনও জ্ঞান ফেরেনি। মাথায় আঘাতে সে পুরোপুরিভাবে জ্ঞান হারিয়ে ফেলেছিল। কিন্তু নিঃশ্বাস বন্ধ হয়ে আসার পরে যখন নাকে মুখে জল ঢুকতে শুরু করে তখন তার জ্ঞান ফেরে। কোনোভাবে বাঁচার চেষ্টা করে রতন, কিন্তু কিছুতেই কিছু হয় না, সমস্ত ব্যর্থ হয়ে যায়। রতন বাঁধের কাছে জমা হওয়া জলের মধ্যে ছটপট করতে করতে একসময় শান্ত হয়ে যায়। তখনই আকাশ কাঁপিয়ে একবার চমকে ওঠে বিদ্যুৎ। আর ঠিক সেই সময় কেউ যেন বলে ওঠে, যা মরে গেল নাকি? আমি আমি তো কিছুই বুঝতে পারছি না রতনের মা। তোমার ছেলেটা তো এমন করে না। সে তো প্রত্যেক দিন হাট শেষ করে চলে আসে বাড়িতে, যত রাত হোক না কেন। রতনের মা তবু সকাল থেকে দাওয়ায় বসে কেঁদে যাচ্ছিল। এখন কান্না একটু কমতে ধরা গলায় বলল, ছেলেটা কখনো এমন করে না। কাল বাড়ি থেকে বের হবার সময় কত করে বললাম, আকাশের অবস্থা ভালো না, মাদের কাছে জল জমেছে, আজ না গেলেই কি নয়। কিন্তু আমার কোনো কথা তো শুনলই না। সমস্যাটা হলো, হাটে যারা গেছিল সবাই তো ফিরে এসেছে। বুঝতে পারছি না, একদম বুঝতে পারছি না।
লোক লোক পাঠিয়েছি, হ্যাঁ লোক পাঠিয়েছি হাটে। তারা ফিরে এসে যদি কিছু জানায়। হারাধনের কথা শেষ হওয়ার আগেই দুজন এসে দাঁড়ালো তার ঘরের দরজার কাছে। তাদের মধ্যে একজন মাধব, অন্যজন হরিদাস। হারাধন, কর, কিছুই তো বুঝতে পারছি না। হাটের লোকেরা তো বললো আমরা বেরোবার পরেই কাল রতন বেরিয়ে পড়েছিল, কিন্তু তাহলে গেল কোথায়? শহরে চলে যায়নি তো? মানে শহরে যাওয়ার ইচ্ছে কিন্তু রতনের ছিল, মাঝে মধ্যেই আমাদের বলতো। আমার আমার ছেলেটা শহরে গেলে নিশ্চয়ই আমাকে বলতো। আমি তাকে কখনো শহরে যাওয়ার বারণই করিনি, আমি নিজেই তো বলেছি, কিন্তু সেই কখনো যেতে চায়নি। আমার রতনের নিশ্চয়ই নিশ্চয়ই কোনো বিপদ হয়েছে। আমার মনটা প্রথম থেকেই বড় ডাকছিল। টগরের অবস্থা দেখে হারাধনের মনের ভেতরটা কেমন যেন করে উঠল। রতন সাহসী ছেলে, রাত বিরেতে হাট থেকে অনেকবার এভাবে বাড়ি এসেছে, কিন্তু কোনো বিপদ হওয়ার কথা নয়। পাশের গ্রামের গঞ্জে হাট বসে, সেখান থেকে হরিদেবপুরের বাঁধের কাছ পর্যন্ত আসতে লাগে আধ ঘন্টা। বাঁধ পেরিয়ে নেমে এলে গ্রাম শুরু। তাহলে এমন কি হলো যে রতন একেবারে নিরুদ্দেশ? আমি 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 বলছি, বাড়ি গিয়ে একটু অপেক্ষা করে দেখি না, হ্যাঁ? যদি আজকে ফিরে আসে, গ্রামের সবাইকে খবর দিচ্ছি, আর আর ওরাও তো খোঁজ খবর শুরু করবে। টগর বুঝতে পারছে না। সত্যিই তো, যদি রতনকে নাই পাওয়া যায়, গ্রামের লোকেরা আর কি করবে? গ্রামের মধ্যে রতনের বেশ সুনাম আছে, একটু রাগী আর ভালো মানুষ যেরকম হয়। গ্রামের মানুষের বিপদে আপদে সে ঝাঁপিয়ে পড়ে, কিন্তু পান থেকে চুন খসলেই সে রেগে যায়। গ্রামের একদল মানুষ যেমন তাকে পছন্দ করে, তেমন একদল মানুষ করে অপছন্দ। এই অপছন্দের তালিকাটা যে ভালো মানুষের মধ্যে পড়ে না, তা তো বলাই বাহুল্য। হারাধন কিন্তু ছাড়ল না, গ্রামের লোকেদের দিয়ে রতনের খোঁজ চালাতে লাগলো। দেখতে দেখতে 3 দিন কেটে গেল, রতনের কোনো খোঁজ নেই। একটা মানুষ যেন ওই হাট থেকে হরিদেবপুর গ্রামে আসার মাঝে উবে গেছে। রাতের বেলায় কোনো রকমে 2টো ভাত ফুটিয়ে নিয়েছিল। তখন ছেলের শোকে তার খাওয়া ঘুম সব কিছুই যেন হারিয়ে গিয়েছিল। একটা মাত্র সম্বল ছিল তার এই ছেলেটা। স্বামী মরেছে প্রায় বছর 5 আগে। তখন এত বড় এই অসুবিধে কিছু হয়নি। তার স্বামী নন্দলালের জায়গাটা রতন দখল করেছিল। এখানে একটা ছোট দোকান মতন করেছে, কিন্তু এবার কি হবে? টগর মনে মনে স্থির করল, আর 2 দিন যদি রতনকে খুঁজে পাওয়া না যায়, তাহলে সে নিজে হাটে যাবে। এইভাবে বাড়িতে বসে থাকলে তো চলবে না। কোনো রকমে 2টো নাকে মুখে গুজে নিয়ে সে বিছানায় শরীরটাকে এলিয়ে দেয়। খোলা চোখে তাকিয়েছিল ঘরের চালের দিকে। বন্যার পরে আগের বছর যখন নতুন করে ঘর তোলা হলো, তখন রতন ইচ্ছে করে ভিটেমাটিটা উঠোনের থেকে অনেকটা উঁচু করেছিল। চালের ওপর নতুন টালি চাপিয়েছিল। কথা দিয়েছিল আর 2 বছর এভাবে চললে তারপর পাকাপাকি বাড়ির ব্যবস্থা করবে। কিন্তু বাড়ির যা দাম, তাতেই তো রতন পিছিয়ে আসছিল বারবার। এইসব কথাই হঠাৎ করে কেন জানি না মনে হচ্ছিল টগরের। চালের দিকে তাকিয়ে কখন যেন 2টো চোখ লেগে আসে। একটা খুট করে শব্দ। এই খুট করে শব্দে ঘুমটা ভেঙে যায় টগরের। আর ঘুম ভাঙতে টগর বুঝতে পারে ঘরের এক পাশের জানলাটা কখন যেন খুলে গেছে। বাইরে বৃষ্টি নেমেছে। সেই বৃষ্টির ছাঁট ঘরের ভেতরে এসে ঢুকছে। তাড়াতাড়ি উঠে পড়ে টগর। উঠে গিয়ে জানালাটা বন্ধ করে আসতে যাবে, এমন সময় বাইরের দিকে চোখ পড়তে দেখতে পায় বাড়ির সামনের উঠোনের মাঝে কে যেন চুপ করে দাঁড়িয়ে আছে।
এত রাতে আমার বাড়িতে উঠোনের মাঝখানে ওটা কে দাঁড়িয়ে আছে? কে ওখানে? কে? আমি আমি মা। কথাটা শুনে টগরের বুকের ভেতরটা আনন্দে যেন ঝাঁপিয়ে ওঠে। সে তাড়াতাড়ি জানালার কাছ থেকে সরে দরজাটা খুলে বাইরে বেরিয়ে আসতে যাবে, এমন সময় হঠাৎ একটা ব্যাপার লক্ষ্য করতে পারে। আরে, রতন তো বৃষ্টিতে ভিজতে একেবারে পছন্দ করতো না, তাহলে উঠোনের মাঝখানে দাঁড়িয়েও বৃষ্টিতে ভিজছে কেন? কথাটা মনে হতে টগরের আরেকটা কথা মনে পড়ে। রতনের গলাটা যেন কেমন অদ্ভুত, আর সে ঘরে এলো না কেন, বাইরে দাঁড়িয়ে আছে কেন? কিন্তু মায়ের মন বলে কথা, এইসব খটকা এক মুহূর্তে উড়িয়ে দিয়ে টগর তাড়াতাড়ি বারান্দা পেরিয়ে উঠোনের কাছে নামতে যাবে, এমন সময় রতন বলে ওঠে, আর আমার কাছে আসিস না, আমার কাছে মোটেই আসিস না। কোথায় গেছিলি বলতো বাবা? কোথায় গেছিলি? খুঁজে খুঁজে যে পাগল হয়ে গেলাম। গোটা গ্রামের লোক তোকে খুব খুঁজেছে জানিস, কিন্তু কেউ কেউ তোকে পেলই না। তোরা আর খুঁজে পাবি না, আর খুঁজে পাবি না। আমি যে আর বেঁচে নেই মা। ওরা আমায় মেরেছে, ওরা আমায় মেরে ফেলেছে মা। টগরের বুকের ভেতর হৃৎপিণ্ডটা যেন মুহূর্তের মধ্যে বন্ধ হয়ে যায়। বুঝতে পারে চারপাশের বাতাসটা ঠান্ডা হয়ে গেছে। একটা বিদ্যুতের ঝলক যেন তার গোটা শরীরে বিদ্যুৎ তরঙ্গ বইয়ে দেয়। তুই সব কি বলছিস? তুই তো আমার সামনে দাঁড়িয়েই তো কথা বলছিস, কি যা তা বলছিস এসব? রতন অদ্ভুতভাবে হাসে। তার হাসিটা বৃষ্টির মধ্যেও ছড়িয়ে পড়তে থাকে চারপাশে। এতক্ষণ পরে সামান্য ভয় হয়। তার যেন মনে হয় চারপাশে একটা পচা গলা গন্ধ কখন যেন ছড়িয়ে গেছে, আর তার সঙ্গে রতনের মুখ থেকে ভেসে আসা কথাগুলো যেন বহু দূর থেকে ভেসে আসছে। তখন একবার বিদ্যুৎ চমকে ওঠে, আর সেই বিদ্যুতের আলোতে তাকিয়ে যা দেখতে পায় তাতে তার মুখ থেকে বেরিয়ে আসে একটা চিৎকার। উঠোনের মাঝখানে যে দাঁড়িয়ে আছে সে রতন হতে পারে, কিন্তু তার চেহারা বৃহৎ। তার মুখের এক পাশে চামড়া মাংস যেন উঠে গেছে, অন্য পাশে চামড়া ঠিক থাকলেও এখানটা ফুলে ঢোল হয়েছে। রতনের পেটটা এতটা ফুলেছে যেন মনে হচ্ছে ওই পেট কাটলে এক্ষুনি রক্ত বেরিয়ে আসবে অনেকখানি। আর একটা পায়ের খানিকটা অংশ যেন হিংস্র কিছুতে খুবলে নিয়েছে। গোটা শরীর যেন জলে জবজব করে ভেজা। শরীরটা অস্বাভাবিক ফুলেছে। পরনের জামা কাপড় ছিঁড়ে গেছে। প্রায় অর্ধ উলঙ্গভাবে দাঁড়িয়ে আছে রতন। চিৎকার শুনে রতন সামান্য হাসল। তার হাসিটায় যেন চূড়ান্ত দীর্ঘশ্বাস লেগেছিল। ওরা আমায় তোর কাছে আসতে দিল না মা, ওরা আমায় তোর কাছে আসতে দিল না। আমি ওদের কাউকে ছাড়বো না। আমি তোর কষ্ট দেখে তোর কাছে এসেছিলাম। আমি চলে যাচ্ছি, আমি চলে যাচ্ছি মা। টগর মাটির ওপর লুটিয়ে পড়েছিল। জল কাদার মধ্যে দুহাত দিয়ে ঝাঁকাতে ঝাঁকাতে কেউ যেন অদৃশ্য কাউকে ধরার চেষ্টা করতে লাগলো। আমার রতন, আমার রতন, আমার রতন। আমার যে এমন কিছু সন্দেহ হয়েছিল, কিন্তু আমার রতনকে কে মারবে? কে মারবে আমার রতনকে? যা কথা বললে তাতে মনে হয় রতনের শরীরটা কোনোভাবে জলে ডুবেছে। আচ্ছা আচ্ছা, বাঁধের কাছে কোনো কিছু? হারাধনের কথায় ঘরে থাকা তিনজনেই কেমন যেন অবাক হয়ে গেল। সত্যি তো, যে বীভৎস মূর্তি টগর দেখেছে তাতে মনে হয়েছে রতন জলে ডুবেছিল। কিন্তু হারাধন, গ্রামে রতনের শত্রুর তো অভাব ছিল না। রতন তো সবার মুখের ওপর কথা বলতো। হতে পারে সেই কারণেই হয়তো
না না হরিদাস, ব্যাপারটা আমার সুবিধের বলে মনে হচ্ছে না। রতন যেদিন হারিয়েছে সেদিন ছিল শনিবার, তার উপর এই সময়টা একদম ভালো নয়। রতন যখন একবার টগরকে দেখা দিয়েছে তাহলে তাহলে ও নিশ্চয়ই আবার আসবে। অথচ বাঁধের জল বাড়তে শুরু করেছে। তারপরে এমন একটা ব্যাপার, বোধহয় বিপদ নামলো বলে। মাধব এতক্ষণ চুপ করেছিল, এবার বলল, কিন্তু আমাদের তো ভয় নেই। রতনকে যদি কেউ মেরে থাকে তাহলে রতন তাকেই মারবে, আমাদের চিন্তা কিসের? অশরীরী আত্মাদের কখনো বিশ্বাস করা যায় না, যে কোনো সময় এদের মতি বদল হতে পারে। হ্যাঁ, আর একটা কথা বলো, রতন কি আর কিছু বলেছিল? আরও কিছু বলেছিল, কিন্তু ভয় আতঙ্কে টগরের সেই সমস্ত কথা কিছুই কানে যায়নি, তাই সে আর কিছু বলতে পারল না। গ্রামের মধ্যে এই 4 জন ছাড়া আর কেউ রতনের মৃত্যুর খবর জানতে পারল না। তবে টগর বাঁধের কথা শুনে সেদিন দুপুরেই হরিদেবপুরের বাঁধের কাছে চলে গিয়েছিল। বাঁধের কাছে জল আরও 1 হাত ওপরে উঠে এসেছে। সেই জলের মধ্যে এদিক ওদিকে খুঁজে দেখল যদি বাঁধের উপর দাঁড়িয়ে রতনের মৃতদেহটা দেখা যায়। বিকেল পর্যন্ত খুঁজে ক্লান্ত হয়ে বাড়ি ফিরে এলো। দেখতে দেখতে কেটে গেল আরও 3টে দিন। সেদিন শনিবার, বিকেলের দিকে 1 পশলা বৃষ্টি হয়েছে, আর রাতের বেলা হাটের লোকজন ওই পথেই ফিরছিল। ওপারের পথে এসে তারপর সেখান থেকে হরিদেবপুরের বাঁধ পেরিয়ে হরিদেবপুর গ্রামের দিকে নেমে যাবে। সব মিলিয়ে ছিল মোট 4 জন। নিজেদের মধ্যে হাটের ব্যাপারে টুকিটাকি কথাবার্তা বলতে বলতে ওরা এগাচ্ছিল। 3 জন সামনে আর 1 জন কোনোভাবে পেছনে পড়ে গিয়েছিল। আকাশে চাঁদের আলো ছিল। চাঁদের আলোয় বাঁধের পাশে জমা জল ভালোভাবে দেখা যাচ্ছিল। জলের দিকে তাকিয়ে থাকতে থাকতে সে সামনের দিকে এগোচ্ছিল। হঠাৎ করে মনে হলো জলের মধ্যে যেন কিছু নড়ছে। দেখে বাঁশের রেলিংটা ধরে সে জলের দিকে এগিয়ে গেল। ঝুঁকে দেখার চেষ্টা করলো, কিছু একটা নড়ছে বটে মনে হচ্ছে। এই কি একটা আছে বলে মনে হচ্ছে, কিন্তু কিন্তু এত বড় মাছ হবে? মনের মধ্যে সদাশিবের কৌতূহল জমা হলো, তাই সে বাঁশের ওপরে রেলিং ছেড়ে নিচের রেলিংয়ের কাছে হাত রেখে মাথাটা সামান্য ঝুঁকিয়ে দিল বাইরের দিকে। ঠান্ডা হাওয়া এসে গায়ে লাগছে। আকাশের মেঘ অল্প রয়েছে। বাঁধের ওপর হেঁটে চলা বাকি 3 জন তখন বাঁধের অপর প্রান্তে গিয়ে পৌঁছেছে, কিন্তু সদাশিব সেদিকে খেয়াল করল না। একভাবে তাকিয়ে রইল জলের দিকে। অনেকক্ষণ তাকিয়ে আছে। এমন সময় সদাশিবের মনে হলো জলের কাছে যেখানে তাকিয়ে আছে ঠিক সেইখানে জলের নিচ থেকে কেউ যেন তাকে দেখছে। হ্যাঁ, তার দিকেই দেখছে। এ কি হঠাৎ করে এমন হলো কেন? সদাশিব সঙ্গে সঙ্গে বাঁশের রেলিং থেকে মাথাটা বার করে পেছনের দিকে সরে আসতে যায়, আর তাতেই ঘটে বিপদটা। বাঁধের ওপরে মাটির বস্তার উপরে পথ চলার মতন জায়গা তৈরি হয়ে গেছে। জল আর রোদে সে বস্তা এখানে ওখানে ছিঁড়ে গেছে। এখন প্রবল বৃষ্টিতে সেখানে কেমন জল কাদা মতন জমেছে। মাটির উপর জল পড়ে ধারগুলো সামান্য পিছল হয়ে থাকে। সেই কারণেই বাঁশ দিয়ে এমনভাবে রেলিংয়ের ব্যবস্থা করা হয়েছে, একটা ওপরের দিকে আর একটা নিচের দিকে, আর ছোট ছোট খুঁটির মতন বাঁশ দিয়ে 2টো বাঁশকে একসাথে করা। অনেকটা যেমন রেলিং থাকে এমনটাই চেষ্টা করা। সেই নিচের বাঁশের নিচ থেকে মাথা বার করেছিল সদাশিব। দ্রুত সরে আসতে গিয়ে পাটা গেল পিছলে। হাতে টর্চ নেই। পিছলে গিয়ে সে পড়ে গেল বাঁধের কাছে জমা জলের মধ্যে। হঠাৎ কেমন আচমকা পড়ে সে প্রথমটায় বেশ খানিকটা ডুবে গেল নিচের দিকে। তারপরে সাঁতার কেটে উঠল। বাঁচাও, কে কোথায় আছো? বাঁচাও, আমি 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 জলে পড়ে গেছি, বাঁচাও। সদাশিব চিৎকার করতে লাগলো,
কিন্তু বাঁধের উপরে থাকা 3 জন ততক্ষণে নেমে গেছে নিচের দিকে। বুঝতে পারল কত বড় বিপদ এসে পড়েছে। তখন ওরা বাঁধের মাঝামাঝিতে এসেছিল। যে প্রান্তে সাঁতার কেটে যাক না কেন বেশ খানিকটাই সময় লাগবে। বৃষ্টির জল জমে বাঁধের জমা জল যেন ঠান্ডা। জলের মধ্যে ওইভাবে হঠাৎ করে ডুবে নাকে মুখেও জল ঢুকেছে খানিক। যেদিকে তাকায় সদাশিব অন্ধকার ছাড়া আর কিছু দেখতে পায় না। বাঁধটা আপনার মতন দাঁড়িয়ে আছে। সে এগিয়ে যায় বাঁধের দিকে। তারপর বাঁধের বস্তাগুলোকে আঁকড়ে ধরে কোনো রকমে উপরের দিকে ওঠার চেষ্টা করে, কিন্তু কাজটা সহজ নয়। 2 বছর ধরে এইভাবে রাস্তা রয়েছে, শ্যাওলা জমে আছে। যতবারই বাঁধের গা ধরে ওঠার চেষ্টা করে ততবারই পিছলে যায়। আরও একবার সদাশিব চিৎকার করে, কিন্তু তার চিৎকার কেউ শুনতে পায় না। এবার বাঁধের গা ধরে সামনের দিকে সাঁতার কেটে যাওয়ার চেষ্টা করতে থাকে। বেশ খানিকটা সাঁতার কেটে এসেছে, এমন সময় তার মনে হয় বেশ কিছুটা দূরে জলের মধ্যে তারই মতন কেউ যেন একটা সাঁতার কাটছে। আশ্চর্য, এত রাতে কিসে সাঁতার কাটবে এখানে? আর কেন বা কাটবে? সদাশিবের মনে হলো সে সাঁতার কাটছে। সে উল্টো দিকে যাচ্ছে না, সাঁতার কাটতে কাটতে এগিয়ে আসছে তার দিকে। একই অন্ধকার, তার উপর ঠান্ডা কনকনে জল। তারপর এমন হঠাৎ করে সাঁতার কাটতে থাকা একটা মানুষের উপস্থিতি বুঝতে পেরে সদাশিবের গোটা শরীর কেমন যেন ঠান্ডা হয়ে এলো। ঠিক তখনই সে শুনতে পেল ওপরের দিক থেকে কারা যেন তার নাম ধরে ডাকছে। হাট থেকে সদাশিব আর বাকি 3 জনের সঙ্গে ফিরছিল গদাই, অজয় আর দিবাকর। তারাই বোধহয় তাকে দেখতে না পেয়ে আবার এই পথে ফিরে এসেছে। তারপরে উঠতে গেল সদাশিব। ঠিক তখনই বুঝতে পারল জলের ভেতর থেকে ঠিক কে যেন তার পাটা হ্যাঁচকা টানে টেনে ধরেছে। হ্যাঁচকা টানের জন্য সদাশিবের মুখ থেকে আর কথা বেরিয়ে এলো না। সে টুক করে বংশীতে বাঁধা ফাতনার মতো ডুবে গেল জলের ভেতর। সদাশিবের মুখে খানিকটা জল ঢুকে এসেছিল। আর ঠিক তখনই সে দেখতে পেল যে হাতটা তাকে হ্যাঁচকা টানে জলের ভেতর ডুবিয়েছে সেটা সঙ্গে সঙ্গে ছেড়ে গেছে। সদাশিব উপরে ওঠার চেষ্টা করতেই তার মুখের সামনে এলো একটা অদ্ভুত মুখ। জলের তলায় অন্ধকার ঘুটঘুটে। সেই অন্ধকারের মধ্যেও যেন সদাশিব দেখতে পেল তার সামনে 2টো সাদা রঙের চোখ ভাসছে। আর সেই সাদা রঙের চোখে একটা অদ্ভুত আলোতে সদাশিব আরও দেখতে পেল তার সামনে যে মুখটা, মুখের অর্ধেকটা চামড়া মাংস যেন বিক্ষিপ্তভাবে ছিঁড়ে নিয়েছে কেউ। বাকিটা ঠিক আছে, কিন্তু ভয়ে, আতঙ্কে আর মৃত্যুর চিন্তায় সদাশিবের শরীরের সমস্ত প্রতিরোধ যেন কমে আসতে লাগলো। একটু আগে সে সাঁতার কেটে ওপরের দিকে যাওয়ার চেষ্টা করেছিল, কিন্তু এখন আর পারল না। ওদিকে ওপরে তখন বাকিরা সদাশিবকে খুঁজে চলেছে। ব্যাপারটা কি হলো বলো তো? এতক্ষণ তো আমাদের সঙ্গে ছিল, এই বাঁধ পর্যন্ত আমাদের সঙ্গে এসেছে, তারপর কি উধাও হয়ে গেল নাকি? গদাইয়ের কাছে টর্চ ছিল। সে টর্চ জ্বালিয়ে বাঁধের কাছে এখানে ওখানে দেখতে দেখতে হঠাৎ করে তার চোখ গেল জলের দিকে। জলের মধ্যে একটা জায়গায় যেন জলের তলায় আন্দোলন চলছে। একটা সন্দেহ কিন্তু অজয় করেছিল। রতন হারিয়ে যাওয়ার পর থেকেই রাতের বেলা সে একা একা ফিরতে একটু ভয় পেত, তাই সবার সঙ্গে ফিরত। অজয় গম্ভীর গলায় বলল, সদাশিব আমাদের চেয়ে পেছনে ছিল, একা একা ছিল তো। তাকে একা পেয়ে কেউ তাকে বাঁধের জমা জলের মধ্যে ডুবিয়ে নিয়ে যায়নি তো? অজয়ের কথায় বাকি দুজনেই ঘুরে তাকালো তার দিকে। ঠিক তখনই জলের ভেতর থেকে কে যেন ছিটকে বাইরে বেরিয়ে এলো। সঙ্গে সঙ্গে গদাইয়ের হাতের টর্চের আলোটা গিয়ে পড়ল সেই দিকে। আর সেই আলোতে ওরা দেখতে পেল কি যেন একটা উঠে এসেছে বাঁধের উপরে। হরিদেবপুর বাঁধের ঠিক মাঝামাঝির জায়গায় ওদের থেকে মাত্র কয়েক হাত দূরে কি যেন একটা পড়ে আছে। একটা অদ্ভুত গোঙানির শব্দ ভেসে আসছে। ওটা 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 কি? ওখানে ওটা কি পড়ে আছে? গদাইয়ের হাতের আলোটা নড়াচড়া করছিল। এইবার সেটা মাঝামাঝি জায়গায় স্থির হতেই সকলেই দেখতে পেল জিনিসটা। আর দেখতে পেয়েই অজয় থপ করে বসে পড়ল বাঁধের উপরে। আর একটু হলে গ্রামের দিকে গড়িয়ে পড়ছিল সে। বাকি দুজন ধরে ফেলল তাকে। কোনো মতে সেখান থেকে দ্রুত এগিয়ে গেল হরিদেবপুরের দিকে।
তুই চলে যা, তুই চলে যা, চলে যা, তুই 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 আর বেঁচে নেই। আমি জানি, আমি জানি 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 তুই তুই আর বেঁচে নেই। চলে যা, চলে যা, চলে যা, চলে যা, চলে যা। আমি যে তোমায় দেখতে এসেছি মা, আমি যে তোমায় দেখতে এসেছি। আর একটা কাজ করতে পারলেই আমি মুক্তি পাবো। কিন্তু তোমায় ছেড়ে যে আমার যেতে ইচ্ছা করছে না মা। বাড়ির বারান্দার কাছে বসে কাঁদতে কাঁদতে টগর ঠকঠক করে কাঁপছিল, কারণ একটু দূরে অন্ধকারের মধ্যে দাঁড়িয়ে রয়েছে রতন। সেই পচা গলা জোলো গন্ধটা মাঝে মাঝে অল্প হাওয়ায় ভেসে এসে লাগছে টগরের নাকে। রতন আবার সেই অদ্ভুত ভয়ঙ্কর গলায় বলল, কিন্তু আমি চলে গেলে তোর কি হবে মা? তোর কি হবে? তুই কিভাবে থাকবি বলতো মা? আমার কপাল, আমার পুরা কপাল। তাই তো তোর বাবা প্রথমে চলে গেল, আর এখন তুই আমায় ছেড়ে চলে গেলি। কি করে হলো এসব? কি করে হলো? আমি এখন কিছু বলতে পারবো না মা, কিচ্ছু বলতে পারবো না। তবে সময় মতো সব কিছু তুই বুঝতে পারবি। বাইরে অল্প বৃষ্টি পড়ছিল। বাঁধের জল আরও 1 হাত ওপরে উঠে এসেছে, আর 1 হাত উঠলেই বাঁধের ওপর থেকে জল এসে পড়বে ওই হরিদেবপুরের দিকে। আর একবার জল ওপরে উঠে পড়লে বাঁধ বেশিক্ষণ শক্ত হয়ে থাকতে পারবে না। রতন আবার বলল, কোথায় যাব আমি? গ্রাম ছেড়ে, এই ভিটে মাটি ছেড়ে কোথায় যাব বলতো? তুই তো চলে গেছিস। এখন আমি বা অন্য কোথাও গিয়ে কি বা করবো? আমি বরং এখানেই থাকবো। বানের জলে ভেসে যেতে হলে ভেসেই যাব। তারপর আরও অনেকক্ষণ রতনের আত্মার সঙ্গে কথা বলল। তারপর এক সময় সামনে তাকিয়ে দেখল কোথাও রতন নেই। চোখ ভরা জল নিয়ে টগর ঘরে ঢুকে দরজা বন্ধ করে দিল। কিন্তু সদাশিবের সঙ্গে রতনের যে একটা ঠোকাঠুকি ছিল সে কথা সকলেই জানে, কিন্তু তাই বলে এমন ভাবে না। আমার তো মনে হচ্ছে এর পেছনে অন্য কোনো ব্যাপার আছে। রতনের মা তো মিথ্যে কথা বলতে পারে। আরে আরে সে মিথ্যে কথা বলতে যাবে কেন? সে তো তার ছেলেকে হারিয়েছে। কিন্তু রতন মরেছে। রতনকে কি তাহলে সদাশিব মেরেছে? কিন্তু যদি তাই হয়, তাহলে রতন তো আরো একজনের কথা বললো কেন? এটা তবে কে হতে পারে? শনিবার রতন হারিয়েছে, পরের শনিবার মরেছে সদাশিব। তার মানে যে মরবে সে পরের শনিবার মরবে। গ্রামের সবাইকে সাবধান করে দাও, শনিবার দিন সূর্য ডোবার পরে কেউ যেন ঘরের বাইরে না থাকে। হারাধন একসময় গ্রামের মোড়ল ছিল, তবে এখন গ্রামের মোড়ল বদলেছে। তবুও হারাধনের কথা গ্রামের অনেকে শোনে। হারাধনের ডান হাত আর বাম হাত হরিদাস আর মাধব। তারা গ্রামের সবাইকে সতর্ক করে দিল। গ্রামের সবাই সতর্ক ছিল। বন্যার জন্য সবাই নিজের জিনিসপত্র গুছিয়ে রেখেছিল। যদি রাতে জল ঢুকতে শুরু করে তাহলে সবাই জিনিসপত্র নিয়ে আরও উত্তরের দিকে চলে যাবে। সেই দিকেই জমি একটু উঁচু, গাছের ডালে আশ্রয় নেওয়া যায়, তাতে গ্রামের দিকে নজর রাখা যাবে। কিন্তু তার মধ্যেই নতুন উপদ্রবে সবাই কেমন যেন হতবাক হয়ে গেল। অনেকে বলল ওদের কথা শুনলেও অনেকেই ওদের কথায় কিছু বিশ্বাস করল না। আর দেখতে দেখতে এসে পড়ল সেই শনিবারের রাত। রাতের খাওয়া সেরে অজয় একবার ঘর থেকে বাইরে বেরিয়েছিল। আবার ঘরে এসে তার বউকে বলল, বউ, রাতের বেলা একটু সাবধানে থেকো, বুঝলে? একেতেই তো বান আসবে বলে মনে হচ্ছে। তুমি সব জিনিসপত্র গুছিয়ে রেখেছো তো? হ্যাঁ, আর একটা কাজ করো, তোমরা ঘুমাওখন। আমি রাতটা জেগেই কাটাচ্ছি। তেমন হলে ডেকে তুলবখন, ঠিক আছে? বউ ভয়ে কাঁটা হয়েছিল, কিন্তু ভয় পেলেও অজয়কে জেগে থাকতেই হবে। দুজনে ঘুমিয়ে পড়লে ঘুমের মধ্যেই বান এসে পড়বে। এমন 2 বছর আগে হয়েছে। তাই বউ আর মেয়েটাকে ঘরের মধ্যে ঘুমোতে বলে দরজার বাইরে বারান্দার কাছে এসে বসলো অজয়। কোমরের ট্যাগ থেকে একটা বিড়ি বার করে সেটাই টানতে টানতে ভাবতে লাগলো সব কথা। সদাশিবের ওইভাবে হঠাৎ করে হারিয়ে যাওয়ার পরে ওই বাঁধের কাছে পড়ে থাকা সেই বিভৎস দেহটা,
সেই কথাটা মনে হতেই একবার চোখ বন্ধ করে ফেলল সে। কিন্তু সদাশিবকে মারল কে? জলের মধ্যে তো কেউ ছিল না। তাহলে অমনভাবে সদাশিবকে মারতে পারে কোনো হিংস্র জন্তু ছাড়া এমন কাজ কার হবে? এইসব কথা নিজের মনেই ভাবতে ভাবতে অজয় দেওয়ালের কাছে হেলান দিয়ে বসে রইল। তারপর দুটো বিড়ি খেয়ে বাড়ির পেছন দিকে গিয়েছিল কাজ সারতে। কাজ সেরে পেছনে তাকাতে যাবে এমন সময় দেখতে পেল বাড়ির চৌহদ্দির বাইরে গাছতলায় কে যেন দাঁড়িয়ে আছে। এই কে রে ওখানে? হ্যাঁ, শুনেছিস না রাতের বেলা বাড়ির বাইরে বেরোতে বারণ করেছেন হারাধন কর? আরে বারণ তো করেছে, কিন্তু শুনলাম বাঁধের অবস্থা নাকি খুব একটা ভালো নয়। একবার বাঁধ দেখতে যাচ্ছি, তাই ভাবলাম তুই যদি সঙ্গে যাস তাহলে তোকে। গদাইয়ের কথা শুনে অজয় একটু স্বস্তি পেল। তাড়াতাড়ি এগিয়ে এসে বলল, হ্যাঁ রে, এই বাঁধের কি হয়েছে রে? জলও উঠেছে নাকি? সকাল থেকে তো বৃষ্টি অল্প অল্প হয়েই চলেছে। শুনছি বাঁধের জল উঠতে আরেকটু বাকি। গ্রামের লোকেরা ওইদিকে যাচ্ছে, যাতে সাবধান করে দিতে পারে। অজয় আর দেরি করল না, গদাইয়ের সঙ্গে বেরিয়ে পড়ল। আকাশে মেঘ জমেছে। মেঘের ফাঁক দিয়ে চাঁদের আলো অল্প যেটুকু বাইরে আসছে, তাতে পথঘাট অল্প অল্প দেখা যায়। বাঁধটা গ্রামের একদম বাইরের দিকে। সোজা সেই পথে যেতেই আরো কিছু লোকজন দেখা গেল। সত্যি সত্যি কারা যেন হাঁটতে হাঁটতে বাঁধের দিকেই যাচ্ছে। তাদের কাছে আলো, লাঠি, সোঁটা সবকিছুই রয়েছে। অজয় বলল, অবস্থা সুবিধার বলে মনে হচ্ছে না, তাড়াতাড়ি। ওরা তাড়াতাড়ি এসে হরিদেবপুরের বাঁধের উপরে উঠল। এখানে ওখানে লোকজন ছড়িয়ে রয়েছে। জল আর একটু উঠলেই বাঁধ ঝাঁপিয়ে পড়বে বোঝা যায়। তাছাড়া 2 বছর আগের তৈরি, এবার এতক্ষণে কি আবার নড়বড় করতে শুরু করেছে। অতগুলো লোক ওপরে উঠেছে বলেই হোক, অন্য কোনো কারণেই হোক, অজয়ের মনে হলো বাঁধটা মাঝে মাঝে নড়ছে। সে সাহস করে মাঝামাঝি যেতে পারল না, একপাশে দাঁড়িয়ে রইল। তার পেছনে গদাই। অবস্থা সত্যিই খারাপ। এখন গিয়ে বউকে নিয়ে বেরিয়ে পড়িখন। ওই উত্তরের দিকে যেতে হবে। গ্রামের সবাইকেও সাবধান করা দরকার। পেছন থেকে গদাইয়ের কোনো কথা শোনা গেল না। অজয় জলের দিকে তাকিয়ে আবার বলল, আচ্ছা গদাই, এই জলটা কত গভীর হবে রে? অনেকটা গভীর হবে, তাই না? নদী যখন ছিল তখনই তো অনেক গভীর ছিল। এছাড়াও নদী থেকে বাঁধ অনেকটা উঁচু। অজয়ের মনে হলো তার ঠিক কানের কাছে কেউ যেন বলে উঠল, জলের মধ্যে নেমে একবার মেপে দেখলেই তো হয় অজয়। কথাটা কেমন যেন ফ্যাস ফ্যাসে, যেন বহু দূর থেকে একটা অদ্ভুত গলায় কেউ যেন কথা বলছে। সঙ্গে সঙ্গে পেছনের দিকে তাকালো অজয়, আর তারপরেই অবাক হয়ে গেল। একটু আগে সে দেখেছে হরিদেবপুরের বাঁধের উপরে অনেক লোকজন রয়েছে। আলো, লাঠি, সোঁটা নিয়ে অনেকেই এখানে ওখানে ঘোরাফেরা করছে। একটা ব্যাপার তার মনে হচ্ছিল, কিন্তু পাত্তা দেয়নি। এখন দেখলো কোথাও এক ফোঁটা আলো নেই। এমনকি একটু আগে গদাইয়ের সঙ্গে সে বাড়ি থেকে হেঁটে হেঁটে এত দূর অব্দি এসেছে, সেও কোথাও নেই। গদাই, এ গদাই, কোথায় গেলি রে তুই? গদাই, গদাই দেখ, আমাকে ভয় দেখাস না। কোথায় তুই? ঠিক তখনই অজয়ের পাশে কেউ খিক খিক করে হেসে উঠল। অজয় বুঝতে পারলো এই হাসিটা গদাইয়ের হতেই পারে না। তাছাড়া এতগুলো লোক গেল কোথায়? অজয় দ্রুত গতিতে একবার এদিকে ওদিকে তাকিয়ে দেখে নিল। মনে হলো পায়ের তলাটা কেমন যেন ভিজে হয়ে আসতে শুরু করেছে। অজয় পায়ের দিকে তাকাতেই বসলো বাঁধের কাছে। জমা নদীর জল বাঁধ ছাপিয়ে উল্টো দিকে অল্প অল্প ভেসে আসছে। এক্ষুনি বন্যা হবে। ততক্ষণে টিপটিপ করে পড়তে থাকা বৃষ্টিটা বাড়তে শুরু করেছে। অজয় আর কিছু না ভেবে দৌড়াতে শুরু করলো হরিদেবপুর গ্রামের দিকে। কিন্তু তার মনে হলো ওই অল্প ভেসে আসা জলের মধ্যে দিয়ে সে একা নয়, তার পেছনে যেন আরও একটা পায়ের ছপ ছপ শব্দ শোনা যাচ্ছে। কিন্তু ওটা কি? তার পেছনে নয়, তার সামনে যেন কেউ হাঁটতে হাঁটতে সামনের দিকে এগোচ্ছে। অজয় চিৎকার করে ডাকে, কে তুমি? আমায় বাঁচাও, বাঁচাও আমায়! সামনে ছুটতে থাকা লোকটা পেছনে ঘুরে তাকালো। চারিদিকে ঠিক তখনই আকাশে বিদ্যুৎ চমকে উঠল, যেন অজয়কে দেখাবার জন্য। আর সেই আলোতে অজয় দেখতে পেল একটা বৃহত্তম মূর্তি, মুখের চামড়া মাংস বেরিয়ে হাড় পর্যন্ত দেখা যাচ্ছে। তবে অন্য পাশটা ঠিক আছে, আর ডান গালের কাছে একটা কালো রঙের তিল। তাকে একটুও চিনতে অসুবিধা হলো না অজয়ের।
এই মূর্তিটাই তো সেদিন ওরা তিনজন দেখেছিল বাঁধের কাছে। অজয় পেছনের দিকে ছিটকে গেল, আর কিসের সঙ্গে যেন ধাক্কা লাগতেই ছিটকে গিয়ে পড়ল বাঁধের ওপরে। ততক্ষণে তার পেছনে এসে দাঁড়িয়েছে আরও একটা মূর্তি। এই মূর্তিটা হাসতে হাসতে বলল, অজয়, এইবার তো পাপের প্রায়শ্চিত্ত করতে হবে। আমরা দুজনে যে মরেছি, এবার তো তোকে মরতে হবে। আমার ছেড়ে দে। বিশ্বাস কর আমি জানতাম না এমন কিছু হবে। আমি শুধুমাত্র রতনকে একটু ভয় দেখাতে বলেছিলাম। তোরা যে এমন কিছু করে ফেলবি। রতন যে ভয় পায় না সেটা তো তুই ভালো করেই জানিস অজয়। অজয় বাঁধের উপরে দু হাত পেছনে রেখে আতশোয়ার মতন হয়ে বসেছিল। এইবার তার ঠিক কানের কাছে রতনের ভয়ঙ্কর গলাটা শুনে ধরফর করে পেছনের দিকে তাকালো। তখনই একটা হাত এসে পড়ল তার গলার কাছে। আমি প্রথমে ভেবেছিলাম আমায় সদাশিব আর এই গদাই মিলে মেরেছে, কিন্তু আজ গদাইকে মারার সময় জানতে পারলাম আসল কাজ তোর জন্যই। ওরা এই কাজই করেছে তোর জন্য। কিন্তু কি দোষ ছিল আমার অজয়? কি দোষ ছিল বল? অজয়ের অবস্থা তখন বলার মতো নয়। তার তিন পাশে তিনটে বিভৎস ভয়ঙ্কর মূর্তি তাকে ঘিরে রয়েছে। রতন আবার প্রশ্ন করল, এখনো তো বললি না আমায় আমি কি ক্ষতি করেছিলাম তোর, যার জন্য ওদের দুজনকে দিয়ে সেদিন আমায় এভাবে খুন করলি তুই? অজয়ের অবস্থা তখন বলার মতন নয়। বাঁধের ওপরে শুয়ে দেখতে পারল হরিদেবপুর গ্রামের পথের দিক থেকে এবার যেন কতগুলো লোক আলো হাতে নিয়ে এদিকে আসছে। তাদের কথাবার্তা সব এত দূর পর্যন্ত আসছে না বটে, তবে অজয়ের মনে হলো ওরা নিজেদের মধ্যে কথা বলতে বলতে আসছে। আবার বৃষ্টি নেমেছিল, তখন ঝমঝমিয়ে বৃষ্টি এসে পড়েছে। বাঁধের ওপরে বাঁধের ওপাশ থেকে জল এসে গ্রামের দিকে নামতে শুরু করলো। লোকগুলো একটু দূরে দাঁড়ালো, মাঝের দিকে তাকিয়ে কি যেন বলা বলি করতে লাগলো। তাদের মধ্যে হারাধনও ছিল। হারাধন বলল, ওই যে বাঁধের গা দিয়ে জল পড়ছে। আমি ঠিক বলেছিলাম বাঁধ ভাঙবে। কিন্তু মাধব, তুই অজয়কে এই পথে হেঁটে হেঁটে আসতে দেখেছিস, কিন্তু অজয় কোথায়? ঠিক তখনই অজয় বাঁধের উপর থেকে প্রাণপণে চিৎকার করে উঠল, বাঁচাও, 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 তোমরা আমায় বাঁচাও। অজয়ের চিৎকারটা সকলে শুনতে পেরেছিল। হারাধন, মাধব, হরিদাস আরো কয়েকজন আলো হাতে নিয়ে বেরিয়েছিল। বৃষ্টি পড়ছে, তাই টর্চের আলো ছাড়া আর তেমন কিছু নেই। মাথায় একটা করে কাপড় চাপানো রয়েছে। অজয়ের চিৎকারের সঙ্গে সঙ্গে ওদের টর্চের আলো গিয়ে পড়ল বাঁধের গায়ে। সঙ্গে সঙ্গে বাঁধের গা বেয়ে নেমে আসা জল দেখতে পেল ওরা। তবে হরিদাস আর মাধব একটু সামনে এগিয়ে গিয়েছিল। তারাই দেখতে পেয়েছিল বাঁধের একদম গায়ের কাছে যেন ঝুলে পড়েছে কেউ একটা। আরাধন কর, ওই যে বাঁধের গায়ে কি যেন একটা আছে। মাধবের কথা শুনে ওরা সকলেই তাকায় বাঁধের দিকে, আর ঠিক তখনই দেখা যায় অজয়ের শরীরটা আরো খানিকটা ঝুলে পড়েছে, কিন্তু অজয়ের ওপরে বাঁধের কাছে ওগুলো কারা দাঁড়িয়ে আছে। সবাই অবাক হয়ে তাকায় বাঁধের দিকে। ঠিক তখনই যেন একবার বিদ্যুৎ চমকে ওঠে। সেই বিদ্যুতের আলোতে ওরা দেখতে পায় ওদের থেকে বেশ খানিকটা দূরে উঁচুতে বাঁধের একদম মাথায়, যেখানে বাঁশের রেলিংয়ের মতন রয়েছে, ঠিক সেইখান থেকে উল্টো হয়ে ঝুলছে একটা শরীর। শুধু দু হাত শূন্যে ধরার চেষ্টা করছে, মাঝে মাঝে চিৎকার করে উঠছে, আর তার উপরে তিনজন দাঁড়িয়ে রয়েছে। সেই তিনজন যে মানুষ নয় তা যেন এখান থেকে ওরা বুঝতে পারল। আর তারপরে অদ্ভুত হাসিটা শোনা গেল। গোটা গ্রামের মানুষকে সাবধান করে দাও, গ্রামে গ্রামে জল ঢুকতে শুরু করেছে। আর একটু পরেই বাঁধ ভেঙে যাবে, কেউ বাঁচবে না। সবাইকে এখান থেকে সরিয়ে ফেলো তোমরা। আমায় ছেড়ে যেও না, আমায় বাঁচাও, বাঁচাও আমায়। তোকে আর কেউ বাঁচাতে পারবে না। তোর জন্য আমাদের এই অবস্থা। তোকে মরতেই হবে। ঠিক বলেছিস, ওকে মরতে হবে। নিচে দাঁড়িয়ে সমস্ত কথাগুলো শুনতে পাচ্ছিল ওরা। আসলে গ্রামের বাঁধটা বেশ উঁচু,
সেই বাঁধের ওপর দিয়ে যাওয়ার জন্য গ্রামের দিক থেকে ঢালু মতন একটা পথ উপরের দিকে উঠে গেছে। এই পথটাই আবার বাঁধের উপরে গিয়ে অল্প নেমেছে, কারণ নদীর ওই দিকটাই একটু উঁচু। নদীটা এইখানে একটা বাঁক নিয়ে ঢুকে গেছে দক্ষিণের দিকে। দক্ষিণের দিকে নদী থাকলেও উত্তর পূর্ব পশ্চিম সমস্ত কিছু শক্ত জমি। কী কারণে যেন উত্তরের জমিটা হয়ে গেছিল এত নিচে। সেখানে দাঁড়িয়ে ওরা দেখতে পেল জল ততক্ষণে বাঁধের গা বেয়ে নিচের দিকে নামতে শুরু করেছে। ঠিক তখনই মরমর করে একটা শব্দ। পেছন থেকে সকলেই চিৎকার করে উঠল, বাঁধ ভেঙেছে, পালাও, পালাও, বাঁধ ভেঙেছে, পালাও। সকলে ঘুরতে শুরু করলো। হরিদাস আর মাধব কোনো রকমে হারাধন করের 2 হাত ধরে টেনে চলল পেছনের দিকে। ততক্ষণে বাঁধের ওপরের দিকে কয়েকটা জায়গা ভেঙে তীব্র গতিতে জল নামতে শুরু করেছে। তবে অদ্ভুতভাবে যেখানে সেই 3টে মূর্তি আর উল্টো হয়ে থাকা অজয় ঝুলছিল, সেইখানে বাঁধটা তখনও একই রকম আছে। এবার বল আমায়, তাড়াতাড়ি বল। অজয় কোনো রকমে কথা বলতে শুরু করে। হাটে তোর দোকানের কাছে আমি দোকান করতে চেয়েছিলাম, কিন্তু হাটের লোকেরা তা করতে দেয়নি। বেশ বুঝতে পেরেছিলাম তোর জন্যই এটা হয়েছে, তাই তোকে তো আমি কতবার বলেছিলাম, কিন্তু তুই আমার কথা শুনলি না। তাই ভেবেছিলাম সেদিন তোকে একটু ভয় দেখিয়ে তারপর রাতের বেলা বাড়ি না ফিরে তাড়াতাড়ি দোকান বন্ধ করে চলে আসি। এমন ব্যবস্থা করব যে হাটে তোর বিক্রি বাট্টা কমে গেলে আমার দোকান বাড়তে শুরু করবে। আর তাই সেদিন রাতে এখানে সদাশিব আর গদাইকে তোকে ভয় দেখাতে বলেছিলাম, কিন্তু তোর মাথায় বাড়িটা মারার পরে যে এমন একটা ব্যাপার হয়ে যাবে সেটা বুঝতে পারিনি আমি। সঙ্গে সঙ্গে কি যে হলো, তোর হাত পা বেঁধে দড়িতে ঝুলিয়ে তোকে জলে ফেললাম। মারার ইচ্ছে হলে তো প্রথমেই তোকে জলে ফেলে দিতাম না, কিন্তু আমার মারার ইচ্ছে ছিল না। যখন দড়ি টেনে তোকে তুলতে যাব তখনই বৃষ্টি শুরু হয়ে গেল, আর সেই বৃষ্টির মধ্যে কোথা থেকে যে কি হলো, তোর দড়িটা টেনে তুলতে বড্ড দেরি হয়ে গেছিল রে। ততক্ষণে তুই মরে গেছিস। ঠিক যেভাবে আমাকে মেরেছিস, আজ তোকে আমি ঠিক সেইভাবেই মারব। দেখ। অজয় অবাক হয়ে দেখল তার 2টো পা সেই মূর্তি সদাশিব আর গদাই দড়ি দিয়ে তার হাত পা বাঁধতে লাগলো। তারপর তার মুখটাও বেঁধে ফেলল। ঠিক রতনের মতন করে তার পায়ের কাছে দড়ি বেঁধে সেই দড়ি ধরে তাকে ছুঁড়ে দিল শূন্যের দিকে। অজয় উল্টো হয়ে ঝুলতে লাগলো। সেই বাঁধের একপাশে ওপরের দিকে তাকানোর সাহস তখন তার নেই। চারপাশে ঘুটঘুট করছে অন্ধকার, আর সেই অন্ধকারের মধ্যে দিয়ে ঠান্ডা হাওয়া এসে ঝাপটা দিচ্ছে তার চোখে মুখে। মাঝে মাঝে উপর থেকে নেমে আসা জল তার গায়ে পড়ল। একটু পরেই একটা প্রবল ধাক্কায় হুড়মুড় করে গোটা বাঁধটাই ভেঙে পড়ল নিচের দিকে। বাঁধের উপরে দাঁড়িয়ে থাকা 3টে ছায়ামূর্তি কোথায় যেন অদৃশ্য হয়ে গেল। সেই রাতে হরিদেবপুর ভেসে গিয়েছিল। হরিদেবপুরের লোকেরা তখনই সেই রাতে উত্তরের দিকে যাত্রা করলেও তাদের মধ্যে অনেকেই জলে ভেসে যায়। অনেকে পালাতে পেরেছিল, অনেকে পালাতে পারেনি। তবে সেই রাতে আরও একটা আশ্চর্য ব্যাপার ঘটেছিল। টগর তার ঘরে ঘুমিয়েছিল। সে কোনো খবর জানতেই পারেনি। হঠাৎ করে গভীর রাতে তার ঘরের দরজায় কে যেন ধাক্কা দেয়। কে বাইরে? আমি এসেছি মা, আমি এসেছি। তাড়াতাড়ি তাড়াতাড়ি তোমাকে এখান থেকে বেরোতে হবে, না হলে এই গ্রাম পুরো ভেসে যাবে মা। আমি আর বাঁচতে চাই না বাবা, বেসে যা। টগর শক্ত হয়ে বিছানায় বসে রইল। তার ঘরের দরজাটা আপনা আপনি খুলে গেল। ঘরের ভেতরে ঢুকে এলো একটা কালো ছায়া। এখন আর রতনকে আগের মতন চেনা যায় না। মনে হয় যেন একটা কালো ছায়া ছাড়া আর কিছুই নেই। টগরের আপত্তি না শুনে সে কালো ছায়া টগরের হাত ধরল। টগরকে আস্তে আস্তে ঘর থেকে বাইরে নিয়ে গেল। ততক্ষণে জল এসে পড়েছে উঠোনের কাছে। সেই জলে পায়ের পাতা ডুবে যায়। টগর জলে পা দিয়ে শিউরে উঠল। সর্বনাশ, জল তো হু হু করে বাজছে। এই জলের মধ্যে যে কোথাও যেতে পারবো না। তার চেয়ে ঘরে বসেই মরি। ঘরে বসেই মরবো। আমি যতক্ষণ আছি ততক্ষণ তোমার কোনো চিন্তা নেই মা, কোনো চিন্তা নেই। এই তোরা কোথায় কে আছিস? রতনের গলা শুনে আরো 2টো ছায়ামূর্তি কোথা থেকে যেন বেরিয়ে এলো।
তারপর 3টে ছায়ামূর্তি মিলে টগরকে নিয়ে চলল। সেই জলের মধ্যে দিয়ে উত্তরের দিকে একসময় হাঁটু জল পেরিয়ে ওরা হাঁটতে লাগলো। টগরের আর এসব কিছু সহ্য করার মতন ক্ষমতা ছিল না। সে জ্ঞান হারিয়ে ফেলল। যখন জ্ঞান ফিরল, দিনের আলো তার মুখে এসে ঝাপটা মারছে। একটা মেয়ে অবাক হয়ে তার মুখের দিকে তাকিয়ে দেখছিল। টগরকে ধরফর করে উঠতে দেখে সে ভয় পেয়ে বলল, কে গো তুমি? কোথা থেকে এসেছো? টগর উঠে পড়ল। দেখল সে একটা মাঠের পাশে গাছের তলায় শুয়ে আছে। যে মেয়েটা এসে দাঁড়িয়েছে তার হাতে একটা দড়ি, দড়ির প্রান্তে একটা গরু বাঁধা। এটা কোন গ্রাম? মুকুন্দপুর গ্রাম। মুকুন্দপুর? 24 পরগনা? কিন্তু এখানে আমি এলাম কি করে? মেয়েটা আবার তাকিয়ে থাকে তার দিকে, বলে, তুমি যাবে কোথায়? এখানে হরিহর সামন্তের বাড়িটা কি তুমি চেনো? চিনব না কেন? আমি তো হরিহর সামন্তর ছোট মেয়ে। কিন্তু তুমি কে? টগর হাউমাউ করে কেঁদে ওঠে, জড়িয়ে ধরে মেয়েটাকে। মেয়েটা কিছুই বুঝতে পারে না। টগরকে নিয়ে যায় তাদের বাড়িতে। বাড়ির উঠোনে পা দিতেই টগরের বুকের ভেতরটা হু হু করে ওঠে। আজ প্রায় 30 বছর পর সে এই বাড়িতে এসেছে। ভেতরে ঢুকতেই একটা মধ্যবয়স্ক মহিলা বেরিয়ে আসে। এগিয়ে গিয়ে বলে, আমায় চিনতে পারছো না? আমি যে টগর, টগর গো, টগর। এইবার যেন মহিলাটি তাকে চিনতে পারে। তার মুখে হাসি ফুটে ওঠে, অথচ চোখে জল। 30 বছর পরে টগরের সঙ্গে তার দেখা। এই হলো টগরের আসল বাড়ি। তার স্বামী তাকে নিয়ে ঘর ছাড়ার আগে এখানেই থাকতো। তারপর কাজের জন্য মফস্বলের দিকে গিয়েছিল। সেইখান থেকেই হরিদেবপুর গ্রাম। সমস্ত কথা টগর তার দেওরের বউকে খুলে বলল। মেয়েটা বুঝতে পারল এ হলো তার জেঠিমা। সবই তো বুঝতে পারলাম বৌদি, কিন্তু তুমি সেই হরিদেবপুর থেকে এই 24 পরগনায় এলে কি করে? ট্রেনে আর বাসের পথ মিলিয়ে আসতে গেলে তো প্রায় অর্ধেক বেলা লেগে যাবে। জানি না, রাতের বেলা গ্রাম থেকে একটু দূরে এসে আমি জ্ঞান হারিয়ে ফেলেছিলাম। তারপর যে কি হয়েছে কি হয়নি আমি সত্যি কিচ্ছু জানি না। এরপরেও টগর মাঝে মাঝে রতনকে দেখতে পেত, কিন্তু সে কথা কাউকে বলতো না। হরিদেবপুর গ্রামের খোঁজ এরপরে টগর নিয়েছিল। গ্রামের বাঁধ আর গ্রাম ভেসে গিয়েছিল এক রাতের মধ্যে। গ্রামের বাঁধ আর গ্রাম ভেসে গিয়েছিল এক রাতের মধ্যে। সেই বাঁধ আর কখনোই নতুন করে তৈরি হয়নি। তবে মাঝে মাঝে অনেকেই সেই ভাঙা বাঁধের আশেপাশে রাতের বেলা গেলে অনেক কিছুই দেখতে পায়। আর বিশেষ করে দেখতে পায় একটা অদ্ভুত দৃশ্য। ওই ভাঙা বাঁধের জায়গায় রাতারাতি যেন গড়ে উঠেছে একটা নতুন বাঁধ। আর সেই বাঁধের গা থেকে লম্বা দড়িতে ঝুলছে একটা শরীর, আর চিৎকার করে বলছে, আমায় মারিস না, মারিস না আমায়, ছেড়ে দে, ছেড়ে দে, ছেড়ে দে। তার সেই আর্ত চিৎকারে আর কষ্টে ভরে উঠেছে আকাশ। আর হুড়মুড় করে ভেঙে পড়ছে সেই হরিদেবপুরের বাঁধ। তা অনেকেই দেখেছে। তাই হরিদেবপুর গ্রাম কিংবা হরিদেবপুরের ভাঙা বাঁধের আশেপাশে আর কেউ কখনো যায় না। এতক্ষণ আপনারা শুনছিলেন সুকান্ত দাশের কলমে হরিদেবপুরের ভাঙা বাঁধ। আজকের গল্পের গল্প পাঠে ছিলেন নিত্যানন্দ। রতনের ভূমিকায় বুবাই, টগরের ভূমিকায় খুশি, গদাইয়ের ভূমিকায় আকাশ, সদাশিবের ভূমিকায় সাম্য, হারাধনের ভূমিকায় রাজ, হরিদাসের ভূমিকায় ব্রহ্মা, মাধবের ভূমিকায় রূপঙ্কর, দিবাকরের ভূমিকায় শুভদীপ, মেয়ের ভূমিকায় বর্ণালী, যতীনের ভূমিকায় অর্পণ, অজয় এবং গল্পের সূত্রধার আমি সৌমিক। আজকের গল্পের নাট্যরূপ করেছেন পাপিয়া, শব্দগ্রহণে জয়া, ধ্বনি পরিকল্পনা এবং আবহ সঙ্গীতে নিত্যানন্দ চক্রবর্তী, প্রচার অলঙ্করণ পিয়ালি ও ইঙ্ক ব্লেস ক্রিয়েশন, রেকর্ডিং স্টুডিও রাধা গোবিন্দ রেকর্ডস, সমগ্র পরিকল্পনা ও পরিচালনায়
নিত্যানন্দ চক্রবর্তী। প্রত্যেক শনিবার রাত 10টায় রাতের বৈঠকখানা নিয়ে আসে নতুন নতুন ধরনের গল্প। সেই সব গল্প যদি আপনি শুনতে চান তাহলে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি।